ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। ডলার সংকট, দফায় দফায় কর কাঠামোর পরিবর্তন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, উচ্চ সুদের হার দেশের শিল্প খাতে এক ধরনের আস্থাহীনতা তৈরি করেছে। তার উপর বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতির ফলে দিন দিন সংকুচিত হচ্ছে ব্যবসার পরিধি। সব মিলিয়ে পরিবর্তিত প্রেক্ষাপটে ভঙ্গুর অর্থনীতির চাকা সচল করতে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তী সরকার। এসব নিয়ে টালি খাতার আজকের আলোচনার বিষয় শিল্পের চাকা ঘুরবে। আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন বারভিডার প্রেসিডেন্ট আব্দুল হক এবং অর্থনীতিবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং র্যাপিডের গবেষণা পরিচালক ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের টালি খাতায়। শুরুতেই ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে বিষয়টি সেটি হচ্ছে যে ডলার সংকট এবং দফায় দফায় কর কাঠামো পরিবর্তন এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকট, যেটা শুরুতেই বলছিলাম, এবং উচ্চ সুদের যে হার, সেটির সব মিলিয়ে মানে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে। আসলে এই জিনিসটা প্রভাব কতটা এবং চ্যালেঞ্জগুলো কি কি বর্তমানে? জি, আসলে আমরা অনেকদিন থেকেই দেখছি যে আমাদের যে প্রাইভেট ইনভেস্টমেন্ট যেটি আছে, যে প্রাইভেট ইনভেস্টমেন্টটা অনেকটা স্ট্যাগন্যান্ট অবস্থার মধ্যে আছে। নট অনলি প্রাইভেট ইনভেস্টমেন্ট, আমরা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টও কিন্তু আমাদের যেইভাবে বাড়ার কথা সেইভাবে আমরা আসলে ইনভেস্টরদেরকে আকৃষ্ট করতে পারিনি। এর একটি অন্যতম কারণ হচ্ছে কস্ট অফ ডুইং বিজনেস। তো আমরা যদি দেখি আমাদের অন্যান্য দেশগুলোর তুলনায় বা যারা আমাদের কম্পারেটার্স আছেন এই অঞ্চলের মধ্যে, তাদের মধ্য থেকেও আমাদের কস্ট অফ ডুইং বিজনেস অনেক বেশি। আমরা আগের একটি তথ্য জানি যে আমাদের কস্ট অফ ডুইং বিজনেসে আমাদের 166 পজিশন আমরা অনেকগুলো দেশের মধ্যে। আমরা অনেকগুলো উদ্যোগ আমরা বিডা থেকেও নেয়ার উদ্যোগ গ্রহণ করেছিল, যে ওয়ান স্টপ সার্ভিস থেকে আরম্ভ করে বিভিন্ন, যে কিভাবে এটাকে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসা যায়। তো সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে আমাদের অর্থনীতির যে এক ধরনের ভালনারেবিলিটি, সেই ভালনারেবিলিটির ফলে আমরা দেখেছি সরকারকে বাধ্য হয়ে কন্ট্রাকশনারি মনিটারি পলিসির দিকে আসতে হয়েছে। কারণ অ্যাজ এ নেট ইম্পোর্টার কান্ট্রি, আমাদের যে ইম্পোর্ট করার জন্য যে পরিমাণ আমাদের ফরেন রিজার্ভ দরকার, সেই ফরেন রিজার্ভ কিন্তু অনেকদিন থেকে একটা চাপের মুখে আছে। এবং সম্প্রতি আমরা দেখেছি সেটা যেটা আমাদের $20 বিলিয়ন ক্রস করেছে আমাদের ফরেন রিজার্ভ। এই ফরেন রিজার্ভটাকে যদি আমরা এটাকে অন্তত 27-28 বিলিয়ন ডলারে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের যে ইম্পোর্টের ক্ষেত্রেও এক ধরনের রেস্ট্রিকশন আছে। কারণ অ্যাজ এ নেট ইম্পোর্টার কান্ট্রি হিসাবে যখন ইম্পোর্টের কন্ট্রাকশনারি ইম্পোর্ট আমরা যদি নিতে যাই, তাহলে আমাদের এক্সপোর্ট সেক্টরও কিন্তু, কারণ অনেক এক্সপোর্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশন বা ইন্ডাস্ট্রি, তারা কিন্তু তাদের র মেটেরিয়ালস থেকে আরম্ভ করে কিছু তাদেরকে বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। পাশাপাশি আমাদের যে ভাইব্রেন্ট ডোমেস্টিক ইকোনমি আছে, তারাও কিন্তু ক্যাপিটাল মেশিনারি থেকে বিভিন্ন জায়গায় তারা এই কন্ট্রাকশনারি মনিটারি পলিসির কারণে, প্লাস হচ্ছে আমাদের যে রিজার্ভ যেই মাত্রা থাকার কথা সেটির সংকটের কারণে আমাদেরকে তা এলসি থেকে আরম্ভ করে বিভিন্ন সময় আমরা বিভিন্ন রিপোর্টে দেখতে পাই ব্যবসায়ীরা যেইভাবে তাদের ব্যবসা করার কথা সেইভাবে তারা এলসি ওপেনিং থেকে আরম্ভ করে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। তাহলে এটাকে একটু কমফোর্ট জোনে যদি নিয়ে যেতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ফরেন রিজার্ভটা আমরা কিভাবে বাড়াতে পারি। তো সেটি বাড়ানোর জন্য আমরা দেখছি যে আমাদের এক্সপোর্টের যে গতি, সে এক্সপোর্ট আমরা যদিও দেখি 22-23 অর্থ বছরের চেয়ে 23-24 অর্থ বছরে নেগেটিভ থাকলেও, আমরা জুলাই থেকে যদি আমরা যেটি ডিসেম্বর, এই সময়টা আমরা দেখি যে একটা পজিটিভ গ্রোথ কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এক্সপোর্ট প্লাস হচ্ছে আমাদের রেমিটেন্স কিন্তু একটা বড় ধরনের ভূমিকা এখন পালন করছে আমাদের এই রিজার্ভটা বাড়ানোর ক্ষেত্রে। দুইটা জায়গায় আমাদের একটু চ্যালেঞ্জ আছে। একটা হচ্ছে আমাদের ওভারসিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স। যদিও অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিয়েছে, আমরা দেখেছি ডেভেলপমেন্ট পার্টনারদের মধ্যে একটা আগ্রহ দেখেছি। আমরা প্রায় $7-8 বিলিয়ন মতো একটা কমিটমেন্ট কিন্তু আমরা দেখেছি। এখন এই কমিটমেন্টটাকে কিভাবে রিয়েলাইজ করা যায়,
প্লাস হচ্ছে আমাদের ওভারসিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্সের একটা পাইপলাইনে কিন্তু 46-47 বিলিয়ন ডলার আগের আছে। তাহলে সেগুলোকে যদি আমরা আনতে পারি, আর এফডিআই যেখানে আমাদের স্থবিরতা আছে সেটাকেও যদি আনতে পারি, তাহলে আমরা এই যে রিজার্ভের ক্ষেত্রে যেটা আমাদের ইম্পোর্টের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ অবস্থার মধ্যে আছে, সেটা যদি আমরা একটা কমফোর্ট জোনে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের ব্যবসায়ীদের যে জায়গাটা, ওনারা যে ব্যবসা করার ক্ষেত্রে সেই তাদের জায়গাটা যে হয়তো একটু স্থিতিশীল হবার কিছুটা সুযোগ হয়তো তৈরি হবে সেক্ষেত্রে। আপনি থাকুন আমাদের সাথে। আব্দুল হক, আপনার কাছে আসতে চাই এবার। বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরলেন ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ তার নিজস্ব অভিজ্ঞতা থেকে। আপনার কাছে এবার যে বিষয়টি জানেন, আপনার দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা থেকে যে বিষয়টি এখন এসে দাঁড়িয়েছে বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটের পর, যে ডলার সংকট, দফায় দফায় কর কাঠামো পরিবর্তন, সে সাথে আরেকটি বিষয় যদি আমি যুক্ত করে নতুন করে যে কর আরোপ করা হয়েছে এবং সেই সাথে যে ব্যাংকের নীতি সুদ হার বাড়ানোর আর একটা ইঙ্গিত বা আভাস পাওয়া গেছে, সব মিলিয়ে আসলে শিল্প খাত কতটা চ্যালেঞ্জের মুখে আছে? অনেক ধন্যবাদ আপনাকে, ডক্টর ইউসুফ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যাকচুয়ালি গত পরশুদিন আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের সঙ্গে আমাদের একটা বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ পক্ষ থেকে একটা ডেলিগেশন আমরা গিয়েছিলাম। সর্বশেষ পরিস্থিতি হচ্ছে আমাদের রেমিটেন্স অনেক বাড়ছে। সেজন্য সরকার, কেন্দ্রীয় ব্যাংক কিন্তু কিছুটা উদার অবস্থা তৈরি করছেন। এবং যেমন আমাদের গাড়িতে আগে এলসিতে 100% মার্জিন ছিল, ফেব্রুয়ারি থেকে আমরা সেটা 50% মার্জিনে করতে পারবো। এইভাবে যে আমি মনে করি যে যে অবস্থাটা খারাপ হয়েছিল তার থেকে কিন্তু অনেকটাই কাটিয়ে উঠে এখন কিন্তু ইতিবাচক অবস্থার দিকে যাচ্ছে। এবং আমাদের যে ভয়ঙ্কর অবস্থাটা হয়েছিল, প্রায় গভর্নর সাহেবের মতে 10 বিলিয়ন ডলারের মতো পাচার হয়েছে। সেই পাচারের যে ব্যাপারটা, সেটা কিন্তু টোটালি এসে আমাদের টোটাল অর্থনীতির উপরে চাপ সৃষ্টি করেছে, এবং যার জন্য মুদ্রার মানের পতন, তারপরে হচ্ছে ডলার সংকট, এবং সামগ্রিকভাবে কিন্তু একটা ব্যাংকরাপসি অবস্থা হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের বর্তমান গভর্নর মহোদয়, আমি মনে করি যে অনেক সফলভাবে সেটাকে ট্যাকেল দিয়েছেন। অর্থ উপদেষ্টা মহোদয় তাদের কাজগুলো আমি বল খুবই প্রশংসনীয়। তারা কিন্তু অবস্থাটাকে ঘুরিয়ে আনতে পেরেছে। সে অবস্থায় আমার বিশ্বাস যে বছরের শেষে কিন্তু অবস্থা আরো অনেক ভালো হয়ে যাবে। এবং দেশীয় যে ব্যাংকগুলো, যেমন ইসলামী ব্যাংক খুবই খারাপ অবস্থায় পতিত হয়েছিল অ্যাসালম গ্রুপে নেওয়ার পর থেকে। সেখানে হাজার হাজার ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী কিন্তু অলমোস্ট অনেকে ব্যাংকরাপ্ট হয়ে গেছে, অনেকে ক্লাসিফাইড হয়েছে, অনেকে ব্যবসা থেকে বিতাড়িত হয়ে গেছে। অথচ তারা কিন্তু এখান থেকে আপনার 10 বিলিয়ন ডলার পাচারের রিপোর্ট কিন্তু গভর্নর সাহেব নিজে করবেন। ফলে এইরকম একটা ভয়াবহ ঘটনা, যেটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন, সেখান থেকে কাটিয়ে উঠে এখন যতটুকু হচ্ছে, সেখানে সরকারের জন্য অনেক চাপ। এবং একটা হতে পারে যে গভর্নর সাহেব যেটা বললেন, আমরা একমাত্র করেছি, সেটা হলো যেসব ব্যবসাগুলো খুব খারাপ হয়ে গেছে কিংবা বড় গ্রুপ যারা এটা ম্যানেজ করতে পারছে না, তাদেরকে এক্সিটের রাস্তা দিতে হবে। ক্ষুদ্র মাঝারি ব্যবসাগুলোকে সাহায্য করতে হবে যাতে তারা ব্যবসায় টিকে থাকতে পারে। এবং এটা তো আর টাকা ছাপিয়ে সম্ভব নয়। ফলে আমাদেরকে ডিপোজিট বাড়াতে হবে। ডিপোজিট কিন্তু বাড়ছে না, ব্যাংকে ডিপোজিট মাত্র 7%, অথচ চাহিদা অনেক বেশি। তাহলে এর মোকাবেলা কি হবে? মোকাবেলায় যেসব ইন্ডাস্ট্রি ভায়াবল না, সেগুলা কিন্তু আপনার টিকে থাকা কঠিন হবে। যেসব ব্যবসা ভায়াবল, সেখানে হয়তো সরকার সাহায্য করে ব্যবসাটাকে টিকিয়ে রাখার চেষ্টা করতে পারে। এই সার্বিক অবস্থাটা কিন্তু বুঝতে হবে এবং বুঝে কিন্তু আমাদের এগোতে হবে। তবে সরকারের ব্যয় হ্রাস করা একটা বড় একটা স্কোপ, সেটা করে ব্যবসাটাকে সাহায্য করা, কর না বাড়িয়ে ব্যয় হ্রাস করার কৌশলে যেতে হবে বলে রাখার জন্য হাজার হাজার ক্ষুদ্র ব্যবসা, মাঝারি ব্যবসাটা ইসলামী ব্যাংকে ছিল, তারা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের জন্য এক্সিট প্ল্যান এবং তাদেরকে বর্তমান যে বিপিআরডি যে সার্কুলার আছে 4% দিয়ে রিস্টোর করা, সেটা 1% 1 থেকে 1% করার প্রস্তাব করা হয়েছে। এগুলো করে প্রকৃত ব্যবসা, প্রকৃত পুঁজির প্রবাহ, যারা লুটেরা আছে তাদেরকে ডিসকার্ড করতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে। এবং কতগুলো গ্রুপ আছে যাদের কর্পোরেট কোনো স্ট্রাকচার নাই, তারা দেখা গেলো যে মালিক পক্ষ নাই, ব্যবসা চলছে না,
এটা তো হতে পারে না। অর্থাৎ নাম সর্বশেষ যে বাংলাদেশকে প্রতিষ্ঠানগুলো আছে কিন্তু এই সেগুলোর ভয়ঙ্কর প্রতি একটা অবস্থা দেখে ব্যবস্থা নেওয়ার নিশ্চয়ই আমি মনে করি থাকতে হবে। অর্থাৎ বাংলাদেশের প্রাইভেট সেক্টর, যারা সঠিক ব্যবসায়ী, ব্যবসায় করতে আগ্রহী তাদেরকে হয়তো নীতি সহায়তা দিয়ে এগিয়ে আনা উচিত। আব্দুল হক এবং ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা আবারও ফিরে আসছি আপনাদের সাথে আলোচনায়। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণী ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিক খাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিক খাতায়। আমাদের আলোচনা বিষয় শিল্পের চাকা ঘুরবে। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ, আপনাকে দিয়ে বিরতির পর শুরু করতে চাই। আরেকটি বিষয় যেটা এখন নতুন করে যুক্ত করতে চাই আগের প্রশ্নের সাথে, নতুন করে যে শতাধিক পণ্যের উপর কর আরোপ করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সেটি জনজীবনে খুব একটা প্রভাব ফেলবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে যেসব পণ্যের উপর কর আরোপ করা হয়েছে সে পণ্য সম্পর্কিত যে কারখানা বা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো নিশ্চয়ই খুব একটা বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়বে। সেটা সামগ্রিক প্রেক্ষাপটে উন্নয়ন অর্থনীতির ক্ষেত্রে কতটা বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন? ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ, আপনার ডিভাইসটা সম্ভবত আনমিউট করতে হবে, আমরা শুনতে পারছি না। দেখুন, আমাদের যে রেভিনিউ আমরা যদি দেখি যে সরকার পরিচালনার জন্য সেটা অপারেটিং কস্ট এবং ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, সেটির জন্য সরকারের কিন্তু রেভিনিউ দরকার। তো রেভিনিউ বাড়ানোর জন্য আসলে যেটি শর্টকাট মেথড আমরা বলি সেটি হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্সের উপর খুব সহজেই আপনি ট্যাক্স বসাতে পারেন। আরেকটা যেটা হয়তো একটু মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেটি হচ্ছে রিফর্মের মাধ্যমে আপনি অটোমেশনের কথা আমরা বলি, বা বিভিন্ন রিফর্মের মাধ্যমে কিভাবে ডিরেক্ট ট্যাক্সের অথবা ট্যাক্স নেটটা কিভাবে বাড়িয়ে আসলে রেভিনিউটা বাড়ানো যায়। যেহেতু আমরা দেখেছি, যদিও এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনবিআর কিছু উদ্যোগ গ্রহণ করেছে যার ফল পেতে আমাদের সময় লাগবে। আমরা শুনেছি কিছু অটোমেশন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, রেভিনিউ বাড়ানোর জন্য, ট্যাক্স নেট বাড়ানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে যদি আমরা দেখি যে রেভিনিউ যে কালেকশন বা মোবিলাইজেশন যেই পর্যায়ে আছে, এই পর্যায়ে যদি সরকারের ব্যয় বহন করতে হয়, যে ব্যয়গুলো আছে, প্লাস হচ্ছে আপনারা জানেন যে সরকারি কর্মকর্তাদের 2015 সালের পে স্কেল ছিল প্রায় 10 বছর পার হয়ে গেছে, সেখানে মানে একটা মহার্ঘ ভাতার কথা হচ্ছে। তো রেভিনিউ বাড়ানোর জন্য প্লাস সরকারের অন্যান্য যে সমস্ত ব্যয় সেগুলো বাড়ানোর জন্য আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই পণ্যগুলোর উপর এই ভ্যাট আরোপ করা হয়েছে, সেই পণ্যগুলো বাছাইয়ের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই পণ্যগুলো যারা মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত তারা হয়তো বেশিরভাগ ব্যবহার করে, কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ তারা কম ব্যবহার করে। এর মধ্যেও আমি মনে করি যে সমস্ত পণ্য এবং সেবা যেগুলোকে সিলেক্ট করা হয়েছে আরেকটু যাচাই বাছাই করার দরকার ছিল। ফর এক্সাম্পল, আমরা দেখেছি এখন মোবাইল ফোন কিন্তু আসলে শুধু কমিউনিকেশনের জন্য ব্যবহার হয় না, বিভিন্ন ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গায় কিন্তু ব্যবহৃত হচ্ছে। তো সেটা হয়তো একটু রিভিউ করা যেতে পারে। ইন্টারনেট একটা এসেনশিয়াল আপনার সেবা, সেখানে কিন্তু আপনার এগুলো হয়তো যাচাই বাছাইয়ের ক্ষেত্রে আরেকটু সতর্কতা দেখতে হবে। আমার কাছে যেটি মনে হচ্ছে যে যত না আমি এটি তো একটা, তো আপনাকে রিফর্ম করতে গেলে কিছু জায়গায় সরকারের রেভিনিউ বাড়াতে গেলে একটা পক্ষকে কিন্তু এগিয়ে আসতে হবে। তো সেটা যেমন, কিন্তু আমি একটু উদ্বিগ্ন হচ্ছি, মনে করেন ভ্যাট বাড়াচ্ছে কিন্তু সেই ভ্যাটটা সরকারি কোষাগারে যাবে কিনা, কারণ আমরা অনেক দিন থেকেই বলছি যে এটাই আসলে আমরা দেখি সব ক্ষেত্রে, কিন্তু আসলে কোষাগারে কতটা জমা হয় সেটাও কিন্তু একটা প্রশ্ন রাখে। আপনি থাকুন আমাদের সাথে। আব্দুল হক, আপনার কাছে এবার সবশেষ যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে শিল্পের চাকা যদি না ঘুরে তাহলে কিন্তু অর্থনীতি স্থবির হয়ে পড়বে, আর অর্থনীতি স্থবির হওয়া মানে সামগ্রিক প্রভাব আমাদের জনজীবন, জাতীয় জীবনে পড়ে। আসলে এর থেকে স্বল্প কথায় যদি মানে বলে উত্তরণের উপায় কি? উত্তরণটা হচ্ছে মূলত এত বড় একটা ঘটনা, যে ঘটনাটা সারা পৃথিবীকে নাড়া দিয়েছে, তারপর তো নিঃসন্দেহে একটা স্টেবিলিটি কিংবা আমাদের স্থিতিশীলতা আনতে সময় লাগবে। তো সরকারের কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় যতটুকু করছে সেটা আমি বলবো যে বিপদটা কাটিয়ে উঠেছে। এখন ভ্যাটের ব্যাপারটা হলো যে আমাদের ভ্যাট 15% অনেক বেশি। আগেই কিন্তু আমরা অনেক আগে বলার চেষ্টা করছিলাম বিসিসিআই থেকে ভ্যাট হারটা কমানো উচিত কিংবা কর প্রাপ্তির উৎসগুলোকে বাড়ানো উচিত। অপরদিকে যেটা বিগত সরকারের সময় সাংঘাতিকভাবে যে প্রবণতা লক্ষ্য করা গিয়েছে, সরকারের রাজস্ব ব্যয় বৃদ্ধি।
অনেক অপ্রয়োজনীয় প্রকল্প, এমন সব বিল্ডিং করা হয়েছে যেগুলো আসলে এত বড় দরকার ছিল না, এমন সব এজেন্সি তৈরি করা হয়েছে, লোক বল বাড়ানো হয়েছে, যেটা আধুনিকায়নের যুগে, ইন্টারনেটের যুগে আপনার দরকার ছিল না। এমন অনেকগুলো অথরিটি বানানো হয়েছে যেগুলো কিন্তু আসলে, যে সংস্কারগুলোকে আমরা বলছিলাম সংস্কার করে কিন্তু সরকারের ব্যয় হ্রাস করা, এফিশিয়েন্ট দক্ষতার সরকার ব্যবস্থা চালু করা, যাতে বিনিয়োগকারীরা বিদেশ থেকে আসে। আপনি যদি বিনিয়োগ বাড়াতে না পারেন তাহলে কিন্তু কোনো মতেই আমরা টিকে থাকতে পারবো না। ফলে বিনিয়োগ বৃদ্ধিটা বড় চ্যালেঞ্জ। বিনিয়োগের পরিবেশকে উন্নত করার জন্য আমরা জাপান সরকার, বিশ্ব ব্যাংক, ডোনাররা সবাই কিন্তু বলছে দুর্নীতি হ্রাস করে, সরকার অপচয় হ্রাস করে, রাজস্ব ব্যয় হ্রাস করে সেটা বেসরকারি খাতে বিনিয়োগ করা হোক। উৎপাদন যদি বাড়ে তখন রেভিনিউ কিন্তু বাড়বে। এইভাবে কিন্তু একটা ইতিবাচক অবস্থায় যেতে হবে। কেবলমাত্র আপনার রেট বাড়িয়ে দিলেন, ব্যবসা কিন্তু আনভাইবল হয়ে যায়, সেটা কোনো মতেই কাম্য নয়। অর্থাৎ আমরা ট্যাক্সের রেট বাড়ানো এটা আমরা সমর্থন করি না, বরং সব মিলাতে ধাপে ধাপে হয়তো এই জিনিসটাকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে যেতে হবে। আব্দুল হক এবং ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের টালি খাতে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।